আজকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ঐতিহাসিক দিন। কেন ঐতিহাসিক দিন? কারণ প্রথমবারের জন্য স্বাধীনতার পতাকা উত্তোলন করার ঘোষণা করলো বালুচিস্তান। 1960-65 সময়ে কেউ কখনো ভাবেনি যে পাকিস্তান ভেঙে দুটুকরো হতে পারে এবং পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আড়াআড়ি ভাবে ভেঙে যাবে এবং বাংলাদেশের জন্ম হবে। আজকের দিনে পাকিস্তানে বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে, সেখানেও হয়তো কেউ তাৎক্ষণিকভাবে ভাবতে পারছেন না যে বালুচিস্তান নামক এক নতুন রাষ্ট্র তৈরি হবে। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ভবিষ্যতে পাকিস্তান দুটুকরো হওয়া কার্যত সময়ের অপেক্ষা। অন্তত বালুচিস্তান লিবারেশন আর্মি যেভাবে পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিটি মুহূর্তে বিপর্যস্ত করে তুলেছে, তারপর বালুচিস্তান যদি তৈরি না হয় তাহলে কিন্তু অবাক হতে হয়। আজকে বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে যে ঘোষণা করেছে তারা, তা পাল্টা পাকিস্তানের কাছে অত্যন্ত অশনি সংকেত এবং তারা ভারতেরও সাহায্য চেয়েছে। আজকে এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব এক্স্যাক্টলি পাকিস্তান এবং বালুচিস্তানের মধ্যে বর্তমান সিচুয়েশনটি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং বালুচ আর্মি ভারতের কাছে ঠিক কিভাবে সাহায্য চেয়েছে। প্রথমত কালকে তারা ঘোষণা করেছে যে আগামী 11ই আগস্ট তারা স্বাধীনতা দিবস পালন করবে এবং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বেলুচ মানুষ আছেন তাদেরকে পতাকা উত্তোলন করতে অনুরোধ করেছে এবং বালুচিস্তানেও একাধিক জায়গায় বালুচ আর্মি পতাকা উত্তোলন করবে। তারা অফিসিয়ালি বলেছে দোকান বাজার ঘর যেখানে পারবেন আপনারা স্বাধীনতার পতাকা উত্তোলন করুন। 11ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। ঠিক 2 সপ্তাহ আগে বালুচ আর্মি আন্তর্জাতিক স্তরকে জানিয়েছিল যে তারা বালুচিস্তানের 85% যে জায়গা আছে সেগুলোকে পাকিস্তান থেকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং 85% জায়গা স্বাধীন। অর্থাৎ পাকিস্তানের কন্ট্রোল এই 85% জায়গায় বালুচিস্তানের নেই। তাই এবার তারা স্বাধীনতার পতাকা উত্তোলন করতে চলেছে 11ই আগস্ট। 11ই আগস্ট কেন? এর পিছনে একটা ইতিহাস আছে। বালুচ আর্মি জানাচ্ছে যে এই 11ই আগস্ট 1947 সালে প্রথমবারের জন্য বালুচিস্তানের যে রাজা ছিলেন কালাত, তিনি ইংরেজ শাসনের হাত থেকে নিজেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে পাকিস্তান 1948 সালে বালুচিস্তানকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় বা একটি চুক্তি করে ভুল বুঝিয়ে বালুচিস্তান মানুষকে ভুল বুঝিয়ে বালুচিস্তানকে তাদের অংশ হিসাবে ঘোষণা করেছিল পাকিস্তান। যেহেতু ব্রিটিশ শাসন থেকে প্রথমবারের জন্য 11ই আগস্ট 1947 সালে বালুচিস্তান মুক্ত হয়েছিল, তাই এই 11ই আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করার ডাক বালুচ আর্মি দিয়েছে এবং তারা বলেছে যেখানে যেখানে তারা ছড়িয়ে আছে, যত বিশ্বের বিভিন্ন প্রান্তে বালুচের সাধারণ নাগরিক ছড়িয়ে আছে, তারা সকলেই সেই দিনটিকে স্বাধীনতার পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস হিসাবে পালন করবেন। পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা একটি বিবৃতি এসছে। তারা 144 ধারা ঘোষণা করার কথা বালুচিস্তানে 11ই আগস্ট জানিয়ে দিয়েছে। অর্থাৎ কোনো জমায়েত যদি হয় 5 জনের বেশি, তাহলে পাকিস্তান সরকার ফের গুলি চালাতে পারে, কিংবা যখনই এই পতাকা উত্তোলনের ঘটনা বালুচিস্তানে ঘটবে তখন দেশদ্রোহিতার মামলা এই বালুচ আর্মি সদস্যদের কিংবা যিনি এই পতাকা উত্তোলন করবে তার বিপক্ষে দেওয়া হবে। তা পরিষ্কারভাবে কালকে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট বিষয় হলো কালকে বালুচিস্তানের পক্ষ থেকে 11টি ভাষায় একটি চার্টার্ড প্রকাশ করা হয়েছে। চার্টার্ড মানে ঘোষণা, মানে এই পাতি বাংলা ভাষায় তারা আন্তর্জাতিক স্তরের কাছে কিছু ঘোষণা করেছে। ইম্পর্টেন্ট বিষয়, তারা 11টি যে ভাষায় ঘোষণা করেছে, চার্টার্ড প্রকাশ করেছে, তার মধ্যে ভারতেরই প্রায় 80% ভাষাকে তারা বেছে নিয়েছে। অর্থাৎ তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে বর্তমান সময়ে একমাত্র ভারতই তাদেরকে সাহায্য করতে পারে সব থেকে বেশি। তারা যে চার্টার প্রকাশ করেছে ভারতের একাধিক আঞ্চলিক ভাষা, যেমন গুজরাটি বলুন, যেমন মারাঠি বলুন, যেমন অসমিয়া বলুন, সেই ভাষাতেও অবধি তারা চার্টার প্রকাশ করেছে এবং এমনকি তারা হিন্দি ভাষাতেও তাদের যে চার্টার্ড স্বাধীনতার চার্টার প্রকাশ করেছে, যেন বৃহৎ সংখ্যক ভারতীয় তাদের এই দাবিকে মান্যতা দেয়।
অর্থাৎ তারা স্পষ্টভাবে ভারত সরকারের সাহায্য চাইছে, তারা ভারতবাসীর সাহায্য চাইছে। ভারতের বহু অঞ্চলের ভাষায় তারা এই প্রকাশ করে তারা বুঝিয়ে দিয়েছে যে বিভিন্ন জায়গার মানুষের সমর্থন আজকে বালুচিস্তান চাইছে। এমনকি তারা আন্তর্জাতিক স্তরের কাছে এই স্বাধীনতা দিবসকে সমর্থন করার জন্য কিন্তু আবেদন করেছে। অদ্ভুত বিষয় হলো পাকিস্তানে শেষ 1 মাস ধরে বিভিন্ন জায়গায় যেটা চলছে সেটাকে বলা হচ্ছে জেনোসাইড। জেনোসাইড এগেনস্ট দ্য হিউম্যানিটি। পাকিস্তান সরকার এবং তাদের সেনাবাহিনী নির্দয়ভাবে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। কতই বা উদাহরণ দেব। পিওকেতে নৃশংসভাবে প্রায় 50 জনের বেশি মানুষের উপর গুলি চালানো হয়েছে আসিম মুনিরের সেনাবাহিনীর পক্ষ থেকে। পিওকের সাধারণ মানুষও কিন্তু স্বাধীনকের ঘটনা নয়, পিওকের মতো সিন্ধ প্রদেশেও পাকিস্তানে কিন্তু স্বাধীনতার আন্দোলন চলছে এবং সিন্ধের স্বাধীনতার আন্দোলন এমন চরম জায়গায় চলে গেছে যারা সিন্ধবাসী তারা রাষ্ট্রসংঘের কাছেও একটি চিঠি লিখেছে এবং রাষ্ট্রসংঘতেও তারা স্বাধীনতার আবেদন করে বলেছে আন্তর্জাতিক স্তর যেন এই নির্মম অত্যাচার থেকে তাদেরকে মুক্ত করতে সাহায্য করে এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে সিন্ধ প্রদেশকে কিন্তু ঘোষণা করে। পাকিস্তান এই সিন্ধ প্রদেশের আন্দোলনকে থামানোর জন্য একটি নতুন সেনাবাহিনীর ফ্রন্টিয়ার ঘোষণা করেছে যার নাম সিন্ধ রেঞ্জার্স, যাদের কাজই হলো সিন্ধ প্রদেশের আন্দোলনকে দমন করা, তাদের উপর গুলি চালানো। পিওকে সিন্ধ দুটো রাজ্যই এবার আলাদা হতে যাচ্ছে পাকিস্তান থেকে। আর বালুচিস্তান লিবারেশন আর্মি সকলকে ছাপিয়ে 85% জায়গা দখল করেছে পাকিস্তানের ঘোষণা করেছিল, কালকে স্বাধীনতা দিবস ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক স্তরের কাছে সাহায্য চেয়ে বলেছে দয়া করে আমাদের সমর্থন করুন। যদি ইতিহাসে ফিরে যান তাহলে দেখবেন এই বালুচিস্তান পাকিস্তানের অন্যতম সমৃদ্ধশালী একটি রাজ্য। যদি পাকিস্তানের অধীনে এই বালুচিস্তান না থাকতো তাহলে হতে পারত পৃথিবীর অন্যতম একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি রাষ্ট্র। বালুচিস্তানে মাটির তলা থেকে সোনা, তামা এমন কিছু খনিজ দ্রব্য পাওয়া যায় যা পাকিস্তান সরকার দিনের পর দিন উত্তোলন করে তাদের কোষাগারকে ফুলিয়ে ফাঁপিয়ে উঠতে সাহায্য করেছে, কিন্তু বালুচিস্তানের উন্নতি কিন্তু তারা করেনি। বালুচিস্তানবাসীর রাগ এবং ক্ষোভ কিন্তু সেখান থেকে শুরু, যে দিনের পর দিন বালুচিস্তানের মানুষকে তারা অগ্রাহ্য করে তাদেরকে ডিপ্রাইভ করে রেখে তাদেরই নির্দিষ্ট জায়গা থেকে তুমি সোনা, তামা, বিভিন্ন খনিজ দ্রব্য উত্তোলন করে বিদেশি শক্তির হাতে বিক্রি করেছে, অথচ তাদের হাতে পয়সা তুমি তুলে দাওনি। আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি যে চার্টার প্রকাশ করেছে সেখানে তারা পরিষ্কার বলেছে তারা কোনো অবস্থাতেই চীনের সিপেক করিডর বালুচিস্তানে মানবে না। সিপেক করিডর হলো চীনের সব থেকে বড় ইনভেস্টমেন্ট, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, যেখানে চীন বিপুল পরিমাণ ইনভেস্ট করছে। এই সিপেক করিডর একটা অংশ বালুচিস্তানের মধ্য দিয়েও যাচ্ছে। বালুচিস্তান লিবারেশন আর্মি শেষ 1 বছরে ধারাবাহিকভাবে এই সিপেক করিডর সংক্রান্ত যত কাজ চীনের ইঞ্জিনিয়াররা এসে বালুচিস্তানে করেছে তাদের উপর ধারাবাহিকভাবে কিন্তু আক্রমণ করেছে। কালকে তারা স্বাধীনতার ঘোষণা করে বলেছে কোনো বিদেশি শক্তির ইন্টারভেনশন এই বালুচিস্তানে তারা মানবে না। পাকিস্তান সরকার যেন মনে রাখে বালুচিস্তান বালুচদের ছিল, বালুচদের আছে, বালুচদের থাকবে। কোনো অবস্থাতে যদি বালুচিস্তানকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র আসিম মুনির করে তাহলে বালুচিস্তান লিবারেশন আর্মি আরো ভয়ানক আক্রমণে যাবে। স্বাধীনতা দিবসের ঘোষণা, পতাকা উত্তোলন, চীনের এই সিপেক করিডর না মানা, এমনকি তারা পরিষ্কার বলেছে যে এই আসিম মুনিরকে তারা শেষ অবধি তারা আসিম মুনিরকে দেখবে এবং শেষ 2 বছরে আপনারা যদি হিসাব দেখেন তাহলে দেখবেন বালুচিস্তান লিবারেশন আর্মির আক্রমণে প্রায় 1000 পাকিস্তানের সেনা কিন্তু খতম হয়েছে এবং বালুচিস্তান লিবারেশন আর্মির জন্য স্পেশালি কুয়েটা প্রদেশ বলুন, কালাত প্রদেশ বলুন, এখানে কোনো পাকিস্তান সেনাবাহিনী ডিউটি অবধি করতে চাইছে না। অফিসিয়ালি তথ্য দেখবেন একাধিক সেনাবাহিনী পদত্যাগ করেছে অপারেশন সিন্দুরের সময় থেকে। অর্থাৎ পাকিস্তান সেনা একদিকে পূর্ব দিক থেকে ভারতের আক্রমণ, অন্যদিকে দেশের আভ্যন্তরে প্রেক্ষাপটে বালুচদের আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার দেশেরই একটি রাজ্যের একটি বিদ্রোহী গ্রুপ স্বাধীনতার ঘোষণা করছে এবং আন্তর্জাতিক স্তরের কাছে পতাকা উত্তোলন করার কথা বলছে, তা কিন্তু
আসিম মুনির কিংবা পাকিস্তানের ভাবমূর্তিকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিচ্ছে। ইম্পর্টেন্ট বিষয় হলো রাষ্ট্রসংঘ কার্যত চুপ। দিনের পর দিন এই বালুচ আর্মির উপর যেভাবে গুলি এই আসিম মুনিরের সেনাবাহিনী চালাচ্ছে, তারপর রাষ্ট্রসংঘ কার্যত মুখে কুলু পেটেছে। অথচ এই রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ কিছুদিন আগে দিল্লি বিক্ষোভ নিয়ে স্টেটমেন্ট দেয়। দিল্লি বিক্ষোভে কেন ছাত্রদের উপর পুলিশ হামলা করেছে বা লাঠি চালিয়েছে হোয়াটএভার, সেটা নিয়ে লম্বা চওড়া কথা বলেছে এই রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ। তারা স্পষ্টভাবে ভারতের যে সম্মান তা আন্তর্জাতিক স্তরের কাছে নষ্ট করতে চেয়েছে। অথচ দিনের পর দিন যেভাবে পিওকেতে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে আসিম মুনিরের সেনা, যেভাবে বালুচিস্তান লিবারেশন আর্মিকে দিনের পর দিন প্রকাশ্য দিবালোকে তাদেরকে ডমিনেট করে শেষ করে দেওয়ার ফোন দিয়ে এটেছে আসিম মুনিরের সেনা, জেনোসাইড চালিয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক স্তরে স্পেশালি রাষ্ট্রসংঘ মুখে কুলু পেরেছে। দিনের পর দিন একটা রাষ্ট্র বা একটা রাজ্য স্বাধীন হতে চাইছে, কিন্তু সেনাবাহিনী জোর করে তাদেরকে দমিয়ে রাখছে, তারপরেও জাতিসংঘ মুখে কুলু পাটে। কিন্তু ভারতের দিল্লি বিক্ষোভের মতো একটা ইন্টারনাল ইস্যু নিয়ে তারা লম্বা চওড়া কথা বলে। ৩৭০ ধারা যখন কাশ্মীর থেকে লোপ করা হয়েছিল, তখনও এই রাষ্ট্রসংঘ লম্বা চওড়া কথা বলেছিল। তাই ভারতের বিপক্ষে স্টেটমেন্ট দেওয়ার জন্য বসে থাকে যে রাষ্ট্রসংঘ, তারা কেন বালুচিস্তানের ঘটনায় চুপ হয়ে গেছে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে আরো একটা রেলিভেন্ট প্রশ্ন হলো, ভারত কি এই বালুচিস্তানের স্বাধীনতাকে অ্যাপ্রুভাল দেবে? ভারত কি সমর্থন করবে? দেখুন, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একাধিক ইকুয়েশন কিন্তু ভারতকে ভাবতে হবে। এই মুহূর্তে ইরান আমেরিকা যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, ফলে এই যুদ্ধগুলো না থামা অবধি বোঝা যাবে না যে এই পৃথিবীর গতি কোন দিকে ধাবিত হচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারত নিতে চাইবে না। কিন্তু ইসরায়েল আর্মেনিয়ার মতো দেশ যদি বালুচিস্তানকে সাপোর্ট করে, যদি বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেয় এবং মান্যতা দেয়, তাহলে কিন্তু ইকুয়েশনটা সম্পূর্ণ ঘুরে যেতে পারে। এই বালুচিস্তানকে যদি ৩-৪টে রাষ্ট্র ঘোষণা করে দেয় যে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তাহলে কিন্তু বালুচিস্তানের খেলাটা সম্পূর্ণভাবে বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। ভারত ধীরে চলো নীতিতে বিশ্বাস করছে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, যারা দিনের পর দিন ভারতকে অশান্ত করছে, আমরা তাদের বিপক্ষে পদক্ষেপ নিতে এতটা স্লো মুভ করব কেন? কেন আমরা বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করে দেবো না? আমাদের কি আছে? উই হ্যাভ নাথিং টু লুজ। আমরা বলে দিলাম ভারতের পক্ষ থেকে যে বালুচিস্তান স্বাধীন এক রাষ্ট্র। বালুচিস্তানের ক্রিকেট টিম ফর্ম করো, সেটাকেও সাপোর্ট করতে পারো। বালুচিস্তানকে স্পোর্টস ওরিয়েন্টেড বিষয়ে সাহায্য করো। মানে বিভিন্ন দিক থেকে যত কালচারাল ইভেন্ট আছে বালুচিস্তানকে এঙ্গেজ করো, তাহলেই পাকিস্তানের অবস্থাটা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে। ফলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ধীরে চলো নীতিতে বিশ্বাস করব, নাকি অ্যাগ্রেসিভলি বালুচিস্তানের মতো একটি রাজ্যকে রাষ্ট্র বানানোর দিকে নিয়ে যাব, সেটা কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যে রাজ্য বা বালুচিস্তান লিবারেশন আর্মি যেভাবে অ্যাগ্রেসিভলি প্রত্যেকটি পদক্ষেপে এগিয়ে গেছে, সেখান থেকে আমার মনে হয় ভারতের একটু সমর্থন পুরো খেলাটাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। আমরা যদি বালুচিস্তানকে সাপোর্ট করি, ইসরায়েল বসে আছে সাপোর্ট করার জন্য, ইসরায়েল আর্মেনিয়া বসে আছে ভারতের সঙ্গে সাপোর্ট করার জন্য। এত বন্ধু রাষ্ট্র ভারতের গোটা বিশ্ব জুড়ে, তারা ভারতের ডাকে সাড়া দেবে না, তা তো হতে পারে না। ফলে এখানে কোনো ইকুয়েশন নেই, দ্যাট ইজ ফেয়ার এন্ড লাভলি ডিল, যে বালুচিস্তানকে সাপোর্ট করো, বালুচিস্তান বাকিটা নিজেদের মতো করে নেবে। এবং একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তখন কিন্তু তার প্রভাব আন্তর্জাতিক স্তরে এক নিমেষে এক ঝটকায় অনেকটা বেড়ে যেতে পারে। তাই নিঃসন্দেহে আগামী একটা মাস বালুচিস্তান এবং পাকিস্তানের পলিটিক্স আমাদের দেখার বিষয়। এবং দক্ষিণ এশিয়ার পলিটিক্সও কিন্তু আজকে এই বালুচিস্তানের উপর অনেকটা নির্ভরশীল, কারণ পাকিস্তানের অবস্থাটা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। এবং আমি আবার বলছি, 1960-65 সময়তেও কেউ ভাবতে পারেনি পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হবে। আজকেও হয়তো কেউ ভাবতে পারছেন, টু আর্লি টু সে। কিন্তু আপনারা মিলিয়ে নেবেন, বালুচিস্তান যেভাবে দিনের পর দিন অ্যাগ্রেসিভলি এই সেনাবাহিনীর বিপক্ষে ঝাঁপাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই বালুচিস্তান আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাওয়া বা মানে জন্ম দেওয়া দেশটিকে, তা কার্যত সময়ের অপেক্ষা। কি করবে ভারত? কমেন্টে জানাবেন।